আগের পর্বে ভাঙা মন নিয়ে অরিত্র একটা গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। তারপর সবকিছু শেষ হয়ে গিয়েছিল, অথবা শুরু হয়েছিল। সে চোখ খুলল, কিন্তু অস্বাভাবিক একটা জিনিস ঘটল। তার শরীরে কোনো আঘাত নেই, কোনো রক্ত নেই, কোনো ব্যথা নেই। যে ছেলেটা কয়েক মুহূর্ত আগে একটা গাড়ির সামনে ছিটকে পড়েছিল, সে এখন সম্পূর্ণ ঠিক। অরিত্র ধীরে উঠে বসল। চারপাশে তাকিয়েই তার মাথা ঘুরে গেল। সে একটা জঙ্গলের মধ্যে বসে আছে, কিন্তু এই জঙ্গল পৃথিবীর মতো না। গাছগুলোর পাতা নীল, আকাশটা অদ্ভুতভাবে পরিষ্কার, হাওয়ায় কোনো চেনা গন্ধ নেই। এটা সত্যি, নাকি মৃত্যুর পরের কোনো ভুল স্বপ্ন? এই প্রশ্নটাই অরিত্র অনেকক্ষণ ধরে নিজের মাথার ভেতর ঘুরাচ্ছিল। চারপাশে শুধু জঙ্গল, ঘন, অচেনা, নিঃশব্দ। এই নীরবতাটাই কেন জানি তার ভেতরে ধীরে ধীরে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। অরিত্র নিজেকে চেনে। সে ইন্ট্রোভার্ট, অকারণে কথা বলে না, অকারণে ভয়ও দেখায় না। কিন্তু এই জায়গাটা কিছু একটা ঠিক না। ঠিক তখনই পাতা নড়ার শব্দ। প্রথমে মনে হলো হয়তো হাওয়া, কিন্তু না, এই শব্দটা ভারী, খুব ভারী। অরিত্র ধীরে ঘাড় ঘোরালো, আর তখনই সে দেখল একটা জায়েন্ট ভাল্লুক। ওটা যেন কোনো প্রাণী না, নিজেই একটা প্রাকৃতিক দুর্যোগ। তার চোখে কোনো রাগ নেই, কোনো উন্মাদনা নেই, শুধু ক্ষুধা। এক মুহূর্তও না ভেবে অরিত্র দৌড়াতে শুরু করল। সে জানত না এটা সত্যি কিনা, স্বপ্ন কিনা, অন্য দুনিয়া কিনা, কিন্তু শরীরটা একটাই কথা বলছিল, বাঁচ। দৌড়াতে দৌড়াতে তার মাথার ভেতর একটাই প্রশ্ন, আমি কি সত্যিই বেঁচে আছি? এইটা কি পৃথিবী? তাহলে এখানে কি অনুষ্কাও আছে? পা হড়কে গেল, সে পড়ে গেল, হাত কেটে গেল, ব্যথা লাগল। আর ঠিক এই ব্যথাটাই সবচেয়ে বড় প্রমাণ, এইটা স্বপ্ন না। ঠিক তখনই সময় যেন একটু ধীর হয়ে গেল। হাওয়া কেটে কিছু একটা ছুটে এলো। পরের কয়েক সেকেন্ডে জায়েন্ট ভাল্লুকটার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। অরিত্র অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই সে বুঝল তাকে আবার কেউ বাঁচিয়েছে, ঠিক আগের বারের মতোই। আর সেই মেয়েটা, তার নাম লিসা। একজন সাহসী মেয়ে, যোদ্ধার পোশাক পরা, চোখে কোনো ভয় নেই। লিসাকে দেখেই অরিত্রর মাথার ভেতরে অনুষ্কার মুখটা ভেসে উঠল। লিসার চোখে ছিল অভ্যাস, যেন এই ধরনের মৃত্যু তার দৈনন্দিন জীবনের অংশ। অরিত্র বুঝল এই মেয়েটা আলাদা। লিসা খুব কম কথা বলে, কিন্তু তার উপস্থিতিটাই ভারী। ভাল্লুকটা মারার পর সে প্রথমেই জিজ্ঞেস করেছিল ছেলেটা ঠিক আছে কিনা। এই ছোট প্রশ্নটাই অরিত্রকে অস্বস্তিতে ফেলে দিল, কারণ কেউ কখনো তার ঠিক থাকা নিয়ে এভাবে ভাবেনি। হাঁটার পথে লিসা জিজ্ঞেস করল সে কোথা থেকে এসেছে। অরিত্র বলল, কলকাতা। লিসা একটু থেমে অবাক মুখে জিজ্ঞেস করল, সেইটা কোথায়? এই প্রশ্নটাই অরিত্রর মাথার ভেতরের সব সন্দেহ পরিষ্কার করে দিল। এইটা পৃথিবী না। অদ্ভুত ব্যাপার একটাই, এখানে সবাই বাংলা বলে। গ্রামের কাছে আসতেই অরিত্র লক্ষ্য করল লোকজন তাকাচ্ছে, ভয় নিয়ে না, কৌতূহল নিয়েও না, একটা চাপা আশা নিয়ে। লিসা এই গ্রামের প্রোটেক্টর, সবাই সেটা জানে, কিন্তু লিসা নিজে সেটা মানে না। সে শুধু বলে, কাউকে তো করতে হবেই। অরিত্র বুঝতে পারে না কিসের জন্য প্রোটেক্টর হতে হয়। গ্রামে ঢুকেই প্রথম ইনসিডেন্ট। একটা বাচ্চা অরিত্রকে দেখে বলে, লিসা দিদি, এই অদ্ভুত কাপড় পরা লোকটা কে? লিসা হেসে ফেলে। অরিত্র এই দুনিয়ায় প্রথমবার লজ্জা পায়। সে তখন খেয়াল করে এখানকার মানুষের পোশাক পৃথিবীর থেকে একদম আলাদা। রাতে গ্রাম ঘুরতে ঘুরতে অরিত্র একটা আপেলের মতো ফল দেখে। লিসা কিছু বলার আগেই সে সেটা খেয়ে নেয়। পরের মুহূর্তেই তার মুখ জ্বলে ওঠে। ঝাল, ভীষণ ঝাল। লিসা এটা দেখে হেসে গড়িয়ে পড়ে। অরিত্র লক্ষ্য করে লিসা হাসলে খুব সুন্দর লাগে। এই কঠিন যোদ্ধা মেয়েটার পেছনে এত সুন্দর একটা মানুষ লুকিয়ে থাকতে পারে, সে ভাবতেই পারেনি।
রাত গভীর হলে লিসা ছাদের উপর দাঁড়িয়েছিল। সে জানে যারা ব্যালেন্স ভাঙে তাদের উপস্থিতি কিছু না কিছু নষ্ট করে। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে সে চোখ সরু করল। ওখানে কালো আর্মারের সৈন্য। একজন বলল, সে এখানেই আছে। আরেকজন উত্তর দিল, তাহলে সময় কম, যা করার আজকেই করতে হবে। আর সেই দিকে অরিত্র ঘুমোচ্ছে, আর একটা প্রশ্ন নীরবভাবে ঝুলে থাকে। এই ছেলেটা কি এই দুনিয়ার ত্রাণ, নাকি সবচেয়ে বড় অভিশাপ?